সুখী পায়রা তার ছানাকে নিয়ে ফল খুঁজতে বের হয় আর তারা ভিজে ভিজে একটা পেয়ারা গাছের ডালে এসে বসে পড়ে, যে গাছের পুরোটা জুড়ে শুধু একটাই পেয়ারা ছিল। আমি আমার মেয়ের জন্য ফল পেয়ে গিয়েছি। এখন আর আমার কোনো চিন্তাই রইলো না। নে মা, তুই এই গাছের ডালে বসেই পেয়ারাটা খেয়ে নে। না মা, আমি একা এই পেয়ারা খাবো না, তুমিও খাবে আমার সাথে। না রে পাগলি মেয়ে আমার, সেটা একদম হয় না। আমি তো দানাদার খাবার খেতে পারি, তুই তো আর দানাদার খাবার খেতে পারিস না। তাই তুই ফলটা খেয়ে নে, আমি বাড়ি ফিরে দানাদার খাবার খেয়ে নিব, ঠিক আছে? মায়ের জোড়াজুড়ির পর পারুল পেয়ারাটা খেতে রাজি হয়। আর যেই না পারুল পেয়ারা খেতে শুরু করে, ঠিক তখনই একটা শিকারীর জাল এসে সুখীর উপর পড়ে। পারুল, তুই এখান থেকে পালিয়ে যা, নয়তো শিকারী যে তোকেও জালে বন্দি করবে। পালা রে মা, পালা তুই। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, কোথাও যাব না। পাগলামো করিস না রে মা, এখন তুইও যদি আমার সাথে যাস তাহলে আমি শিকারীর হাত থেকে কিছুতেই পালিয়ে আসতে পারবো না। তুই এখন বাড়ি ফিরে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে থাক রে মা, আমি ঠিক পালিয়ে তোর কাছে ফিরে আসবো। মায়ের এমন মিথ্যে কথাগুলো পারুল বিশ্বাস করে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে আর পারুল নিজের ঘরে বসে জোরে জোরে কাঁদতে থাকে। মা, তুমি আমাকে বলেছিলে পালিয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু তুমি তো এখনো ফিরে এলে না মা। তোমাকে ছাড়া যে আমার একদম ভালো লাগছে না। পারুলের এমন কান্নাজড়িত কণ্ঠ পাশের বাড়ি থেকে টুকি আর টুনি শুনতে পায়। পারুল আজ এত কান্না কেন করছে? ও তো কখনো এভাবে কান্না করে না, আর ওর মাও তো ওকে কখনো মারে না। তাহলে আজ হলোটা কি? মা, আমার মনে হচ্ছে ওদের বাড়িতে কিছু হয়েছে, তাহলে তো আমরা গিয়ে একটু দেখে আসি। এরপর টুনি আর টুকি তাড়াহুড়ো করে সুখীর বাড়িতে যায় আর একা পারুলকে কাঁদতে দেখে পারুলকে জিজ্ঞাসা করে। আর পারুল এরপর সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি মনে অনেক কষ্ট পায়। এই মানুষগুলো সত্যি খুব আজব। এরা নিজেদের খুশির জন্য অন্যদের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। তবে তুই কাঁদিস না পারুল, আমি কাল সকালেই ওই শিকারীর কাছে যাব আর তোর মাকে ফিরিয়ে আনবো। সত্যি তুমি আমার মাকে ফিরিয়ে এনে দিবে? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি ফিরিয়ে এনে দিব তোর মাকে। এবার চল তো, তুই আমাদের সাথে চল। এরপর টুনি পারুলকে নিয়ে নিজের বাড়িতে যায়। এটাই সেই পেয়ারা গাছ। এখানে বসে আমি আর আমার মা পেয়ারা খাচ্ছিলাম, আর তখনই ওই শিকারী এসে আমার মাকে ধরে নিয়ে যায়। এখান থেকে যেহেতু ধরে নিয়ে গিয়েছে, তার মানে শিকারী ওই সামনের গ্রামে বসবাস করে। আমরা ওই গ্রামে গেলে ওই শিকারীকে খুঁজে পাবো। তাহলে তাড়াতাড়ি চলো। এরপর তিনজন মিলে গ্রামের দিকে উড়ে যায় আর গ্রামে ঢুকতেই তারা সেই শিকারীর বাড়ি দেখতে পায়। পারুল, টুকি, তোরা এখানেই থাক, আমি গিয়ে একটু শিকারীর সাথে কথা বলে আসছি। এরপর টুনি শিকারীর কাছে যায় আর শিকারীকে বলতে থাকে। শিকারী দাদা, আপনি যে এই সুখী পায়রাকে বন্দি করে রেখেছেন, ওর জন্য ওর ছানা যে অনাহারে মরে যাচ্ছে, ওকে ছেড়ে দিন না। মারা তো আর যায়নি। আর তুই ভাবলি কি করে যে আমি এত কষ্ট করে পাখি ধরেছি? তার থেকে ভালো ওর ছানাকে এই খাঁচায় বন্দি করে মা মেয়েকে একসাথে রাখা। তুই বরং এক কাজ কর, ছানাটাকেও আমার কাছে রেখে যা। দেখুন দাদা, ওভাবে বলবেন না। আপনি নিজের খুশির জন্য অন্য কাউকে এভাবে বন্দি করে রাখতে পারেন না। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি ছানাটার উপর মায়া করে ওর মাকে ছেড়ে দিন। বুঝতে পেরেছি, এবার তোদেরও খাঁচায় বন্দি করতে হবে, আর তাতেই তোরা সবাই ঠিক হবি। শিকারীর এমন কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে ছানাদের নিয়ে ওখান থেকে উড়ে পাশে একটা কৃষকের বাড়িতে যায়। দিদি দিদি, ওই শিকারী এই মাসুম ছানার মাকে বন্দি করে রেখেছে। ছানাটা অনেক কাঁদছে, নাওয়া খাওয়া সব বাদ দিয়ে দিয়েছে। আপনি একটু শিকারী দাদাকে দয়া করে বোঝান না, যাতে করে ওই শিকারী আমাদের বন্ধুকে ছেড়ে দেয়। ওই শিকারী অনেক খারাপ, ও কখনোই আমাদের কথা শুনবে না। তবু আপনি একবার কথা বলে দেখুন না দিদি।
আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করেই বলছো তখন আমি যাচ্ছি। দাদা দাদা, এই পাখিটা তো অনেক কষ্ট পাচ্ছে, আর এর ছানাটাও কষ্ট পাচ্ছে। একে আর বন্দি না রেখে আকাশে মুক্ত করে দিন না দাদা। না, আমি কখনোই এই পাখিকে ছাড়বো না। আমি আরো অনেক অনেক পাখি ধরবো আর আমার স্বপ্ন পূরণ করব। এবার তুমি আমার বাড়ি থেকে এসো, নয়তো আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই পাজি শিকারী কারো কোনো কথাই শুনবে না। তুমি বরং এক কাজ করো, আমাদের রাজার কাছে যাও। রাজা কি আমার মতো সামান্য পাখির কথা শুনবে? আমাদের রাজা অনেক ভালো আর অনেক দয়ালু, অবশ্যই শুনবে। তুমি যাও। টুনি কৃষক বইয়ের কথা শুনে টুকি আর পারুলকে রেখে উড়ে উড়ে রাজপ্রাসাদের সামনে যায়। এখানে তো অনেক পাহারাদার, এরা তো আমাকে একদম ঢুকতেই দিবে না। এমন সময় টুনি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর সেই কান্নার আওয়াজ অনুসরণ করে ভিতরে প্রবেশ করে। আর সেখানে গিয়ে দেখে রাজা রানী তাদের ছানাকে নিয়ে অস্থির হয়ে আছে। সোনা মা আমার, কাঁদে না মা, কাঁদে না। মার্জনা করবেন মহারাজ মহারানী, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনাদের রাজকুমারী কোনোভাবেই কান্না থামাচ্ছে না। আমার মনে হয় আমি কোনোভাবে কান্না থামাতে পারবো। তুমি যদি কোনোভাবে আমার কন্যার কান্না থামাতে পারো, তাহলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। এরপর টুনি ছানাটাকে তার ডানা দিয়ে আগলে রাখে। ঘুম যাও সোনারে, ঘুম যাও জাদুরে, চাঁদ মামাও মুখ লুকায় আমার সোনাকে দেখে রে। ঘুম যাও সোনারে। টুনির গান শুনে মুহূর্তের মধ্যেই রাজকুমারী ঘুমিয়ে পড়ে, আর তা দেখে রাজা রানী মহা খুশি হয়। এবার বলো টুনি পাখি, তোমার কি ইচ্ছে আছে? এরপর টুনি শিকারীর সব কথা খুলে বলে। সব শুনে রাজা রানী ভীষণ রেগে যায়। ওই শিকারীর এত বড় সাহস, ও কিনা এইভাবে একটা ছানাকে কষ্ট দেয়। সিপাহী, যাও এক্ষুনি ওই শিকারীকে ধরে নিয়ে এসো। রাজার কথা মতো সিপাহীরা তাড়াতাড়ি করে সেই শিকারী আর সুখী পায়রাকে বন্দি অবস্থায় রাজদরবারে এনে হাজির করে। এদিকে সুখী খাঁচা থেকে টুনিকে দেখে বলতে থাকে, টুনি, আমার পারুল ভালো আছে তো? ওর কিছু হয়নি তো? না সুখী, তোমার মেয়ের কিচ্ছু হয়নি, ও আমার কাছে সুরক্ষিতই আছে। এক্ষুনি এই পায়রাকে ছেড়ে দেওয়া হোক, আর এর থেকে বড় খাঁচায় শিকারীকে বন্দি করে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হোক। মহারাজ, আমাকে এত বড় শাস্তি দিবেন না। মহারাজ, শিকারীকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে খাঁচায় বন্দি করে শাস্তি দিন। যতদিন পর্যন্ত না সে পাখি শিকার করা ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত তাকে খাঁচায় বন্দি করে রাখবেন। এরপর রাজা টুনির কথা মতো শিকারীকে খাঁচায় বন্দি করে। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। এরপর সবাই মিলে রাজপ্রাসাদ ত্যাগ করে, আর তারপর থেকে সুখে দিন কাটাতে থাকে। রূপপুর জঙ্গলে এক টুনি পাখি বাস করত। টুনির বাবা মা কয়েক মাস আগে এক ঝড়ের রাতে বাজ পড়ে মারা গেছে। টুনির বাবার ইচ্ছে ছিল মেয়েকে বড় পুলিশ অফিসার বানাবে, কিন্তু টুনির বাবার সেই স্বপ্ন পূরণ হয় না। টুনির বাবার স্বপ্ন পূরণ করার জন্য বাসায় যা জমানো টাকা ছিল সেসব দিয়ে টুনি কোনো রকমে কলেজ পড়াটা শেষ করে। তারপর একদিন যা জমানো টাকা ছিল সব তো শেষ হয়ে গেল। এখনো তো আমার পরীক্ষাই হলো না। হ্যাঁ, আমি অন্যের বাড়িতে কাজ করব, আর যা টাকা পাবো তাই দিয়ে আমার পরীক্ষার প্রস্তুতি নিব। এরপর টুনি সুখী পায়রার বাড়িতে কাজের জন্য যায়, আর সুখী পায়রা টুনিকে বলে, আমার এখানে কাজ করতে হলে রাত পর্যন্ত কাজ করতে হবে, এতে তোমার কোনো সমস্যা নেই তো? না সুখী মাসি, আমি সব কাজ শেষ করে তবেই বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, তুই তো আমার বয়সে ছোট হবি, তাই আমি তোকে তুই বলেই রাখছি। আয় তবে, আমি তোকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। এরপর সুখী পায়রা টুনিকে সবকিছু বুঝিয়ে দেয়, আর টুনি কাজে লেগে পড়ে। কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে যায়, আর কোনো রকমে হারিকেনের আলোয় সে পড়তে বসে। পড়তে পড়তে ক্লান্ত শরীর নিয়ে টুনি কখন ঘুমিয়ে পড়ে সে বুঝতেও পারে না। এভাবেই প্রতিদিন টুনি তার কাজ করে যেত।
এরপর একদিন সুখী মাসি, আমার আজ অর্ধেক বেলা ছুটি লাগতো। আমাকে একটু কলেজ যেতে হবে তো, তার জন্য। তুই কলেজ যাবি মানে? ছোট লোকের মেয়ে হয়ে আবার এত পড়াশোনা করে কি করবি শুনি? সুখী মাসি, এভাবে কেন বলছেন? সুখী মাসি, দয়া করুন, আমাকে একটু ছুটি দিন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে খুব তাড়াতাড়ি চলে আসবি। অনেক কাজ পড়ে আছে আমার বাড়িতে। এরপর টুনি কলেজ যায়, ক্লাস করে। ক্লাস শেষে টুনির মনে হয় আমার একটা প্রাইভেট প্রয়োজন, আর কিছু বই, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কিভাবে বই কিনবো, আর কিভাবেই বা প্রাইভেট পড়বো? এসব ভেবে টুনির মনটা খুব খারাপ হয়ে যায়। তখন সেখানে টুনির বান্ধবী টিয়ে আসে। কি রে টনি, তুই একজন শিক্ষিত হয়ে অন্যের বাড়িতে আর কতদিন কাজ করে খাবি শুনি? আমি পেটের দায়ে কাজ করছি না রে, আমি কাজ করছি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য। কোনো রকমে যদি আমার স্বপ্নটা পূরণ হয়ে যায়, তাহলে আমি ওই কাজ বাদ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো হয় তুই সেটাই কর রে টুনি। এরপর টিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনিও তার কাজে ফিরে যায়। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় সুখী টুনিকে বলে, টুনি শোন, কাল একটু তাড়াতাড়ি আসবি কেমন? আর বেশি রাত পর্যন্ত কাজ করবি। আমার কিছু মেহমান আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। আর আমি তোকে অতিরিক্ত কিছু টাকাও দিব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মাসি। এরপর টুনি সুখীর ছেলে রকির পড়াশোনার শব্দ শুনতে পায়। এরপর টুনি ধীরে দরজার আড়াল থেকে দেখতে পায় টেবিলের ওপর অনেকগুলো পরীক্ষার বই। তখন টুনি সুখীকে গিয়ে জিজ্ঞেস করে, সুখী মাসি, রকি দাদা কি পুলিশের পরীক্ষা দিবে? হ্যাঁ দিবে, তা শুনে তোর লাভ কি? না মানে মাসি, আমাকে কাল যে অতিরিক্ত টাকা দিতে চেয়েছিলেন, তার বদলে রকি দাদার পুরনো একটা বই যদি দিতেন তবে ভালো হতো। টুনি কথা বলতেই রকি সেখানে আসে। টুনির কথা শুনে রকি হাসতে হাসতে বলে, কি, তুই দিবি পরীক্ষা? এসব পরীক্ষার মানে জানিস তুই? কত বাঘা বাঘা ছাত্র এখানে এসে আটকে গেছে, আর তুই কি না পড়েই পরীক্ষা দিবি, আবার পাশ করার আশাও করছিস? থাকিস তো সারাদিন আমাদের বাড়িতে, আর তোর মতো মেয়েরা যদি পুলিশ হয় তাহলে তো দেশ শেষ হয়ে যাবে, বুঝেছিস? এসব বলে রকি খুব হাসতে থাকে, আর সুখীও হাসে। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে বলতে থাকে, আমি এখন থেকে 10 ঘন্টা করে রাতে পড়াশোনা করব। শান্তিতে তো আমি সেই দিনই ঘুমাবো যেই দিন আমি আমার বাবার স্বপ্ন পূরণ করে আমাকে যারা অপমান করেছে তাদেরকে উচিত জবাব দিতে পারবো। এরপর থেকে টুনি সুখীর বাড়িতে সব কাজ তাড়াতাড়ি শেষ করে, আর বাড়ি ফিরে এসে হারিকেন জ্বালিয়ে সারা রাত ধরে পড়াশোনা করতে থাকে। কিন্তু বইয়ের অভাবে ঠিকভাবে সে পড়াশোনাও করতে পারতো না। টুনি একদিন সুখীকে বলে, মাসি, এই মাসে তো আমার বেশ কয়েকটা অতিরিক্ত টাকা জমা হয়েছে, সেগুলো একটু দিলে আমার জন্য একটু ভালো হতো। টুনি টাকা চাইতেই সুখী একটু কৃপণতা করতে শুরু করে। আসলে টাকা না হয় পরে দিব, তুই তো বই চেয়েছিলি, তাই রকির কিছু বই নিয়ে যা, আর পরে সেগুলো আবার দিয়ে যাস। বাবা রকি, তোর কিছু বই এনে টুনিকে দে তোরে বাবা। এরপর রকি এসে টুনিকে কিছু বই দিয়ে যায়। টুনি বইগুলো পেয়ে পড়ায় মনোযোগটা আরো বেশি করে বাড়িয়ে দেয়। এরপর থেকে সুখী বই দিয়ে টুনির থেকে বেশি বেশি করে কাজ করিয়ে নিত। আর টুনিও বই পড়ার কারণে তার পরীক্ষার প্রস্তুতিটাও ভালোভাবে নিতে পারে। এরপর একদিন, মাসি, আমি কাল দুপুরের পর কাজে আসব, আর কাল আমার পরীক্ষা আছে তো। আচ্ছা ঠিক আছে, তবে একদম ভাগিবাজি করবি না। এরপর পরের দিন টুনি পরীক্ষা দেয়, আর সে প্রিলিতে টিকে যায়। এইদিকে রকি অনেক চেষ্টার পরেও টিকতে পারে না। আমি যে প্রিলিতে টিকেছি এটা এক্ষুনি কাউকে জানাবো না, আগে আমার ভাইবাটা হয়ে যা,
তারপর এরপর ট্রেনিং হবে, তারপর আমি সুখবর সবাইকে জানাবো। এরপর টুনি কাজে চলে যায়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর আসে ভাইবার সময়। ভাইবার আগের দিন রাতে শোন টুনি, কালকে একটু তাড়াতাড়ি আসবি, কাল আমার ছেলের জন্মদিন। অনেক পাখিরা আসবে সেখানে, আর রান্না বান্না অনেক করতে হবে। কাল যে আমি আসতে পারবো না মাসি, কাল যে আমার শেষ পরীক্ষা। শোন, তোর অত পরীক্ষা টরীক্ষা আমি বুঝি না। কাল যদি না আসিস তুই, তাহলে এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে, আর আমি অন্য কাউকে কাজে নিয়ে নিব, বুঝেছিস? এসব বলে সুখী সেখান থেকে চলে যায়। টুনিও কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। এরপর পরের দিন সকালবেলা টুনি সুখীর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ভাইবা দিতে যায়। আর ভাইবাতে সে টিকেও যায়। সব কিছুতে সে পাশ করে যায়। এইদিকে সুখী ওই দিনই নতুন কাজের মেয়ে নিয়ে নেয়। আজ আসুক না নবাবজাদি, চারটে কথা শুনিয়ে বের করে দিব। সুখী টুনিকে কথা শোনানোর আশায় বসে থাকে, কিন্তু টুনি আর আসে না। এসেই বা কি করবে? টুনি এখন তার নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তার কৃতিত্বের ঘটনা পত্রিকার কাগজে ছাপা হচ্ছে। এগুলো সুখী আর রকি দেখে অবাক হয়ে যায়। এইদিকে টুনি তার বাবার স্বপ্ন পূরণ করে তাকে যারা অপমান করেছিল তাদের উচিত জবাব দেয়। টুনি এখন বড় পুলিশ অফিসার হিসেবে যোগদান করেছে। সে এখন একজন আদর্শ পুলিশ অফিসার। সে দেখিয়ে দিয়েছে নিজের চেষ্টা থাকলে সবকিছু করা যায়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পাই যে প্রবল ইচ্ছে শক্তি থাকলে পুরো পৃথিবীকে জয় করে নেওয়া যায়। যখন কেউ কোনো ভালো কাজে যাবে তখন পাশ থেকে অনেকেই নিন্দা করবে। সেই নিন্দায় কান না দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারবো। আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।